মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও ২ শিক্ষার্থী না ফেরার দেশে শোকাবহ পরিবেশে মাহিয়া ও রাইসাকে দাফন। দেশজুড়ে নিহতদের জন্য বিশেষ দোয়া। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় নিহতদের প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা। যে কোনো দুর্ঘটনা ঘিরে জনতার অহেতুক ভিড় আর মূল্যবোধের অবক্ষয়ে হারাচ্ছে মানবিকতা, বলছেন মনোবিদরা। মাইলস্টোনে দুর্ঘটনায় নিহতদের বাসায় বিএনপি নেতৃবৃন্দ। বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে অপরাজনীতি না করার আহ্বান নেতাদের। দল নিয়ন্ত্রণের মতো দেশও পরিচালনা করতে সক্ষম জামায়াত, বললেন আমির। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সহযোগিতার আহ্বান। সুনামগঞ্জ সিলেটে এনসিপির পদযাত্রা। বিমানের মতোই ফিটনেসবিহীন দেশের রাষ্ট্র ব্যবস্থা, মন্তব্য নাহিদ ইসলামের। বিএসএফের গুলিতে ফেনীতে 2 বাংলাদেশি নিহত। চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ একজন। তারা একজন চলিয়েছে আর তিনজনেতে 2 জনে গুলিবিদ্ধ হয়েছে। যে ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে, তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে। শেরপুর বর্ডার দিয়ে 21 রোহিঙ্গাকে পৌঁছেন। সাগরে নিম্নচাপের প্রভাব উপকূলে। কুয়াকাটায় মেরিন ড্রাইভে আবারও ভাঙন। কক্সবাজার নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে তুমুল লড়াই, বাড়ছে প্রাণহানি। সরিয়ে নেওয়া হয়েছে 2 দেশের লাখো বাসিন্দাকে। সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঝরে পড়ল এই শহরের আরও 2টি ফুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে আজ না ফেরার দেশে আইমান ও মাকিন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল 4র্থ ও 7ম শ্রেণীর এই 2 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন রোগীদের মধ্যে 5 জনের অবস্থা সংকটাপন্ন। তবে আশার কথা হলো 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। অবশেষে বাজলো ছুটির ঘণ্টা। ছোট্ট আয়মান হেলিকপ্টারে যাবে দাদা বাড়ি। তবে এ যাত্রা পরিবারের জন্য মোটেও সুখকর নয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় 10 বছরের ছোট্ট শরীরের 45 ভাগই ঝলসে যায়। 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকাল 9টার কিছু পর তাকে মৃত ঘোষণা করে জাতীয় বার্ন ইনস্টিটিউট। উত্তরা 17 নম্বর সেক্টরে প্রথম জানাজা শেষে বিমান বাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হবে শরীয়তপুরে। দাফন সেখানেই। এক ব্রিফিংয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তির দিনও স্বাভাবিকভাবেই কথা বলছিল আয়মান। হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। দুপুরে ঝরে যায় আরও একটি ফুল। 7ম শ্রেণীর মাকিন সরকারকেও মৃত ঘোষণা করেছে বার্ন ইনস্টিটিউট। ছেলেটার বয়স হয়েছিল মাত্র 13 বছর। মাকিনের ব্যাপারেও আমি নিজে উপস্থিত থেকে তার লাশ হস্তান্তর করেছি এবং গাজীপুরের সিভিল সার্জনকে বলে দেওয়া হয়েছে উনি তাদের যাতে ভালোভাবে কবরের ব্যবস্থা করা যায় সেটা করবেন উনি। বার্ন ইনস্টিটিউটে এখনো 6 জন অত্যন্ত সংকটাপন্ন। তবে ঝুঁকিমুক্ত 15 জন। শনিবার থেকে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। দগ্ধদের চিকিৎসায় সকাল থেকেই সমন্বয় করে সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে কোনো রোগীকে এখনই বিদেশ নেয়ার পরামর্শ তারা দেননি বলে জানালেন স্বাস্থ্যের ডিজি। অনেকে এখনো 6 জনের মতো যারা আছে তারা অত্যন্ত সংকটপূর্ণ আছে
মাঝে যারা আছে তাদের আমরা আলাপ করে দেখেছি, তারা বলছে যে বিদেশে যাওয়া জরুরি না। সংশ্লিষ্টরা জানান, এখন নতুনভাবে ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। চিকিৎসার সব ব্যয়ভারও বহন করছে সরকার। এই শোকের কোনো সান্ত্বনা হয় না, এই সান্ত্বনার কোনো ভাষা হয় না। শুধু চাওয়া এতটুকুই, এমন সান্ত্বনা দেওয়ার মতো ঘটনা যেন আর না ঘটে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাহিয়াকে মেহেরপুর ও রাইসাকে ফরিদপুরে দাফন করা হয়েছে, আর শরীয়তপুরে চিরনিদ্রায় শায়িত হবে আইমান। এদিকে আশুগঞ্জে শিক্ষক মাসুকা বেগমের কবরে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও বিমান বাহিনী। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মাইলস্টোনের শিক্ষার্থী মাহিয়া তাসনিম। এরপর মরদেহ প্রথমে চুয়াডাঙ্গায় দাদার বাড়ি, সকালে নেওয়া হয় নানাবাড়ি মেহেরপুরের মুজিবনগরে, সেখানে দাফন করা হয় তাকে। প্লেন অ্যাক্সিডেন্টে দগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে। তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা জানে না। 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে। ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা গ্রামের শামসুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে রাইসা মনির। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেয় প্রশাসন ও সেনাবাহিনী। পরে বাজরা কবরস্থানে সমাহিত করা হয় মাইলস্টোনের এই শিক্ষার্থীকে। আমি দেখেই চিনছি যে এটা আমার মেয়ে। আমি এসে বললাম যে ভাই, আমার এই বাচ্চাটা আমার এই বাচ্চাটা দিয়ে দেন। ওনারা আশ্বাস দিল যে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্টে দিয়ে যান, আমরা এটা শেষ করে আপনারা দিয়ে দেবো। শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে, ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। রাজধানীর উত্তরার 17 নম্বর সেক্টরের তাফালিয়া মাঠে আইমানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হয় শরীয়তপুরের ভেদরগঞ্জের বাড়িতে। ব্রাহ্মণবাড়িয়ায় মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের সুযোগ নেই। জনবহুল এলাকায় আসলে কোনোভাবেই তো প্রশিক্ষণ করা যায় না। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জায়গা এখানে নয়, এটা জনবহুল এলাকার বাইরে। এই ধরনের মরা হওয়ার ক্ষেত্রে যে বিচ্ছিন্ন এলাকা, শান্তিপূর্ণ এলাকা, সেই জায়গায় হওয়া উচিত ছিল। একই সময় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকেও মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় কর্মকর্তারা বলেন, দেশবাসী তার আত্মত্যাগ আজীবন মনে রাখবে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মাইলস্টোনের নিহত শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে দিয়াবাড়ি তারারটেক মেইন রোডে তার পারিবারিক কবরস্থানে যান তিনি। সেখানে মোনাজাতে অংশ নেন। বিমান বাহিনী প্রধান ও তার সহধর্মিণী বাফা সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান। যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় আরও এক পরিবারের সাথেও সাক্ষাৎ করেন তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন মুসল্লিরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করা হয়। এই সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা হয়। আজও বিমান বিধ্বস্তের স্থান দেখতে উৎসুক জনতার ভিড়। দূর দূরান্ত থেকে সন্তানকে সাথে নিয়ে জড়ো হন দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের সামনে। স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থীদের।
ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চারপাশ ঘিরে রয়েছে উৎসুক জনতার সমাগম। দূর দূরান্ত থেকে অনেকে এক নজর দেখতে এসেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি। না, খুব খারাপ লাগছে, সেটা তো আর বলা প্রকাশ করতে পারছি না, সেজন্য আমি আসছি এটা একটু দেখতে। অনেক জনগণ তো আশা করে আইসে দেখতে লাগে, তো খুলে না দেয় না যাইতে লাগে যে আমার নাতনি মনে কিছু হয়, কিন্তু আল্লাহর রহমত যে বেঁচে গেছে, কিন্তু এদের সমস্যাটা হয়েছে আর কি, এটা একটু দেখতে আসছি যে দেখি, তাহলে একটু দেখতে আসছি, দেখতে দেন, বাচ্চাদের কষ্ট বুঝতে পারতেছি না। গত দুদিন উৎসুক লোকজনের প্রবেশ বন্ধ রেখেছিল কলেজ কর্তৃপক্ষ, তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকটা জোর করেই প্রধান ফটক দিয়ে ঢুকে পড়েন মানুষজন। পরে স্কুল ক্যাম্পাসটি সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়। বিমান বিধ্বস্তের স্থানটি দেখছেন, কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ বা করছেন ভিডিও, স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থী ও তাদের স্বজনদের। আমি ঘটনাটি দেখার পর থেকে শুধু চোখের পানি ঝরতেছে। তো আজকে ছুটির দিন ভাবলাম আমি এখানে আসবো এবং স্কুলের ভিতরে ঢুকবো, জায়গাটি দেখবো। প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর 2 কক্ষ, যে বাচ্চাগুলো যার কিছু বোঝে না এবং যে দুর্ঘটনা ঘটছে, যারা যে একটা বুদ্ধি কেটে বের হবে কোনো পরিস্থিতি না। দেখলাম যে জায়গাটা আসলে ভিতরে আমরা ঢুকছি, খুব খারাপ লাগতেছে দেখার জন্য। মানুষের মনের ভিতরে এটা খুব কষ্ট ভাই। আমি আজকে এই জায়গায় আসছি সকাল 10টা বাজে, আসি দেখি গেটটা বন্ধ। আমি নীলফামারী থেকে আইছি, যে এখন সেই বিমান এখান থেকে যাচ্ছে, কোনো এর ফায়দা নেই। স্কুলটির শিক্ষার্থীরাও আসছেন, চেষ্টা করছেন স্বাভাবিক হতে, কিন্তু অনেকেই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। এরপর থেকে যখন ক্লাস করব, যখন কোনো প্লেন যাবে বা ফাইটার জেট যাবে, তখন তো এক প্রকার মুখে মানে ভয় কাজ করবে, কারণ এই বুঝি পড়ে গেল আমাদের। ছেলে একটু নার্ভাসি, বাসাতে আর সময় লাগবে, মানে চোখের সামনে গেলা দেখছে তো। গত সোমবার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, এতে হতাহতের ঘটনা ঘটে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব। নিহত অন্য শিক্ষার্থীদের পরিবারেরও খোঁজ খবর নেন বিএনপি নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন তারা। আর মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে ভুক্তভোগীদের পাশে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিকেলে নিহত সেই পাইলটের ঢাকা সেনানিবাসের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শোকসন্তপ্ত এই পরিবারের সদস্যদের প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। এর আগে সকালে 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নিহতের পরিবারকে সমবেদনা জানান তিনি। পরিবার, তার বাবা মা সবাই আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য শক্তি দেয়। আমি জাতীয় কর্তৃপক্ষ এবং আমাদের দলের ভাই সবাইকে আমি এটা জানাবো, স্থায়ীভাবে খবর করি। দুপুরে তুরাগ থানার নয়ানগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি না, এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়, তাতে বোঝা যায় যে কারা এই জিনিস করছে। এবং এই গোলাপানি যত ইলেকশন দেরি হবে তত গোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে দলমত নির্বিশেষে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
জামায়াত দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতাও চেয়েছেন জামায়াত আমির। এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না। রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলন যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যখন আমরা দখলদারিতে যাব না, আমির বলেন, জামাত ইসলামী তার সংগঠন নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামাতের কোনো নেতা। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামে নারীর যে সম্মান দেওয়া হয়েছে অন্য কোনো ধর্মে তা নেই। পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে, তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই। গত 54 বছরেও বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামাত। দাবি করে ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার আশাবাদ ব্যক্ত করেন আমির। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া বিজাতে চাই না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদেশে যেমন বিমানের ফিটনেস নেই, তেমনি ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থারও, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। মাসব্যাপী পদযাত্রায় শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে তারা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 25তম দিনে পুণ্যভূমি সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর চৌহাট্টায় 2টি পথসভার আয়োজন করে তারা। বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এক একটি দুর্গ হয়ে উঠেছিল। জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান নেতারা। আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব। এর আগে সুনামগঞ্জেও পথসভা করে এনসিপি। পরে সমাবেশে দলের আহ্বায়ক বলেন, এনসিপি রাষ্ট্রকে আর ফিটনেসবিহীন রাখতে চায় না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের অনেকে চাটুকারিতেই জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। একটা তথ্য রয়েছে, যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। শনিবার মৌলভীবাজারে পথসভা ও গণসংযোগের কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিন্তু সেই মানুষও মানুষ থাকে না তখন যখন সে হুঁশ হারিয়ে সহানুভূতি শূন্য হয়। জীবন রক্ষাই নয়, বরং কেবল নিজের বিকৃত আগ্রহ পূরণে ভয়াবহ বিপদের দিনেও হাতে মোবাইল নিয়ে ভিডিও করে। শুধু ঘটনাস্থলে সাক্ষী হবে বলে, রসিয়ে রসিয়ে গল্প করবে বলে ভিড় করে দুর্ঘটনাস্থলের চারপাশে। দলবল নিয়ে আসে, কিন্তু ব্যাঘাত ঘটায় উদ্ধার কাজ কিংবা চিকিৎসায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে এমন অমানবিক হয়ে ওঠা একদল মানুষকে আবারও দেখল বাংলাদেশ।
সারি সারি মানুষ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছে। কি দেখছে বলুন তো? দেখছে ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা পোড়া শরীর নিয়ে বাঁচার আকুতি নিয়ে ছোটাছুটি করছে। মায়েরা বাবারা পাগলের মতো কলিজার টুকরো সন্তানকে খুঁজে ফিরছে। এই ভিড় শুধু কৌতূহল নিয়ে দেখছে না, হাতে থাকা মোবাইলে ভিডিও অথবা লাইভও করছে। একদল মানুষের জন্য মানুষ এই বিশ্বাসে ছুটছে, আরেক দল মানবিক বোধকে একপাশে সরিয়ে রেখে নির্বিকার হয়ে শুধু দেখছে আর ভিডিও করছে। মাইলস্টোন ট্র্যাজেডির তৃতীয় ও চতুর্থ দিন এমন অনেক মানুষের দেখা মিলল দুর্ঘটনাস্থলের সামনে। কেউ কেউ রাজধানীর বাইরে থেকেও শুধু দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য। আমি আইছি টঙ্গীর থেকে দেখতে। এতটি সন্তান মারা গেল, এগুলো মায়াতে দেখতে আইছি জিনিসটা। আমি এখানে দেখতে এসেছি যে দেখি পরিস্থিতি কি, কিন্তু আসে দেখি প্রথম গেট দ্বিতীয় গেট বন্ধ। আমরা দেখতে আসছি, একটু দেখার জন্য আসছি যে কি অবস্থানে আছে। ঘটনার দিন রাজনীতিবিদদেরও বিশাল শোডাউন নিয়ে পোড়া রোগীদের দেখতে যাওয়ার ছবি নিয়ে সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পলিটিক্যাল যারা এলিট আছে তারা সেখানে গিয়ে আমার সেই জায়গায় রাজনীতি করার দরকার নেই, আমরা রাজনীতিটা বাইরে করি। ভিউসের লোভে মানুষ এরকম অমানবিক হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের এখন কথা বলার সময় হয়েছে, এটা নিয়ে কথা বলা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরিবহনের দ্বিগুণ ভাড়া আদায়, এমনকি জীবন বাঁচানোর জন্য যে পানি সেটাও কেউ কেউ 3 থেকে 4 গুণ বেশি মুনাফার লোভে বিক্রি করার বিষয়টি। অনেক রিক্সাওয়ালা চাইছে 200 টাকা চাইছে, কিন্তু আমি সেটাও করি নাই। আমি বিনামূল্যে স্টুডেন্টের সাথে আমি বিনামূল্যে হেল্প করছি। হাসপাতাল গেলে যেখানে মাস্ক আমরা ঢুকতে দেয় না, ওইখানে মাস্কের দাম অটোমেটিক বেড়ে দেয়। কিন্তু একটা মাস্ক 2 টাকা 3 টাকা, কিন্তু ওনারা 10 টাকা 20 টাকাও চায়। এটা কি বলবো, মানে মানুষের প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা, যে আমাদের হচ্ছে পুঁজিবাদের চিন্তা, ওই চিন্তাটাই মূলত বেশি প্রভাব ফেলে ওনাদের মাথায়। ইটস হাই টাইম যে আমরা ভার্সিটিতে, স্কুল কলেজে আমরা বোঝাই যে এইসব সিচুয়েশনে আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করতে পারি। শিক্ষাক্রমে নতুন করে মানবিক দিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সমাজের শিকড়ে যখন নৈতিকতা আর মানবিকতা বোধের ঘাটতি হয়, তখন এমন মূল্যবোধের অবক্ষয়ের চিত্র দেখা যায় বলে মনে করেন মনোবিদরা। ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি অসহনীয় থাকে বা ডিসহারমোনি বা যেটা বলবো যে ক্যাওয়াটিক যদি থাকে, সেক্ষেত্রে যেমন প্যারেন্টসের মধ্যে শ্রদ্ধাবোধের জায়গাটা যদি না থাকে, একজন আরেকজন আর কি সুবিধা নেওয়ার জিনিসগুলো যদি সে ছোটবেলা থেকে লার্ন করে, তখন বাই নেচার সে কিন্তু ওইটাই প্র্যাকটিস করে। পাচ্ছি A+ 80% মার্কস, গোল্ডেন, এগুলোকে আমরা যতটা এমফাসাইজ করছি, তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে, সেটা কিন্তু আমাদের কোনো নাম্বারিংও নাই, এটার কোনো চর্চাই নাই। পাঠ্যক্রমের বিষয়টা, পাঠ্যক্রমে হচ্ছে একটা পার্ট থাকতে পারে যেটা হচ্ছে নৈতিকতার চর্চা। জ্বলতে থাকা প্রাণ নিয়ে দ্রুত হাসপাতালে ছোটা অসম্ভব হয়ে পড়ে সড়কে বাড়তি ভিড়ের কারণে। যেখানে হাত বাড়িয়ে পাশে থাকার কথা, সহযোগিতার কথা, সেখানে সত্যিকারের দায়িত্ববোধ ভুলে এই মানুষের হাতে ধরা মুঠোফোনে ভিডিও ধারণ কতটা মানবিক, কিংবা চিকিৎসার উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি কতটা অমানবিক। মনোবিদরা তাই শিক্ষা ব্যবস্থা আর পরিবারে সেই মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান। পাঠানা ন্যাসি, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের গুলি ছোড়া কিংবা পুশিন কোনোটাই থামছে না। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি, গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তেও 1 বাংলাদেশি বিএসএফের গুলিতে আহত হয়েছেন। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে আজ 21 রোহিঙ্গাকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একের পর এক চলছে পুশিন আর বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি, গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার মধ্যরাতে বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা। ভুক্তভোগী পরিবারের দাবি, মাছ ধরতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন জাকির হোসেন মিল্লাত, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ আফসার। বিনা উস্কানিতে তাদের গুলি করা হয়েছে। 11:30টার দিকে মাছ ছাড়তে গেছিল, আর তারা 4 জনে গেছিল। 4 জন যাইতে যাইতে ধরে না বর্ডারের কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়া তারা সিল্লেজেন উঠছে, সিল্লানির লগে তারা একজন চলে গেছে, আর 3 জনের 2 জনে গুলিবিদ্ধ হয়েছে। ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে, তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে, লাশ নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করে, কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি
বিজিবি জানায় রাত 12:30টায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর সদস্যরা। গুলিবিদ্ধ হন 3 জনই। মিল্লাত ও আফসারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায় মিল্লাত। অন্যদিকে গুলিবিদ্ধ লিটনকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যায় বিএসএফ। দেশটির একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। লিটনের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাঁশপদুয়া এলাকায় 2164 12S পিলার নাম্বার আমার গুতুমা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। আমরা মিল্লাতকে এখানে আসার আগে মৃত হিসাবে আমরা পাই, আর আফসার ওনাকে আহত হিসাবে পাই। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন পণ্ডিতপাড়া গ্রামের মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার ভোরে কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। গুলির সাথে সমানে চলছে পুশিন। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। গভীর রাতে নাকোগাঁও এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে 21 রোহিঙ্গাকে আটক করে বিজিবির টহল দল। গত রাত্রে আপনার রাত 1টার দিক দিয়ে আপনার ওই ইন্ডিয়া বর্ডার যে আপনার কাকাটাতের বেড়া আছে, এরা উপরে বিএসএফ এটা পুশিন করছে। সকালবেলা শুনতেছি যে ইন্ডিয়া থেকে 3 নম্বর গেট দিয়া আপনার লোক পার করছে 21 জন। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং বাকিরা শিশু ও কিশোর। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চাই ঠিক 1 বছর আগে 24-এর 25 জুলাই। রাস্তায় তখন ব্যস্ততা কম। রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশ। কারফিউ তখনও চলছিল। নেই নতুন সংঘর্ষের ঘটনাও। এমন দিনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনার চোখের পানি ফেলার সেই দৃশ্য মনে আছে? তখনও কিন্তু ডিবি কার্যালয়ে বন্দী ছিল যার সমন্বয়ক। বাকিদেরও খুঁজছে হাসিনার গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে কিভাবে যাতায়াত করতেন বাকি সমন্বয়করা, এসবই জানবো সুমাইয়া ঐশীর রিপোর্টে। 7 দিন আগে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দিয়েছিল আন্দোলনকারীরা। এতে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মেট্রো রেল স্টেশন। 24-এর এই দিনে মেট্রো স্টেশন পরিদর্শনে যান শেখ হাসিনা। ভাঙা অংশগুলো দেখে ফেলেন চোখের পানি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। ওদিকে আন্দোলনে প্রাণ যাওয়াদের রক্তের দাগ তখনও শুকোয়নি। আহতরা কাতরাচ্ছেন হাসপাতালে। শিক্ষার্থীদের মারিয়ে মেট্রো নিয়ে শেখ হাসিনার এই চোখের পানি ভালোভাবে নেয়নি জেনজি। ফলে সীমিত ইন্টারনেটেই শুরু হয় ট্রোল, ব্যঙ্গচিত্র। আন্দোলনের বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে গুলি করতে দেখা যায় র্যাবকে। তবে এই দিন এর সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছিল বাহিনীটি। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। শিক্ষার্থীদের ক্ষত উপেক্ষা করে এদিন বক্তব্য দেন ওবায়দুল কাদের ও তাপস। ডিবি হারুনুর রশিদ সাংবাদিকদেরকে ডেকে জানান, আন্দোলনে পুলিশ ছাত্রলীগ হত্যায় নাকি পুরস্কার ঘোষণা করা হয়েছিল গোপনে। উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। কারফিউ চলমান, সংঘর্ষে কোনো ঘটনাও দেখা যায়নি। ডিবি কার্যালয়ে বন্দী 4 সমন্বয়ক। বাকিদেরও তখন হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা সরকারের গোয়েন্দারা। এমন ঝুঁকিপূর্ণ সময়ে যোগাযোগ করতে কিভাবে যাতায়াত করতেন সমন্বয়করা? প্রথমত আমরা ট্রাভেলটা করতাম সূর্য ওঠার যে ফজরের টাইমটা যেটা সেই সময়, কারণ আমরা জানতাম যে সারা রাত জুড়ে টহল চলার সময় ওই সময়ের ভিতরে হলো গিয়ে ডিউটিটা শিফট হয়। এই সময়ের ভিতরে নামাটা আছে, মাস্ক পরতাম, ই করতাম। কোনো সময় এমনও হয়েছে যে বোরখা পরতে হয়েছে, হাই হিল পরে যেতে হয়েছে। সাংবাদিকদের গাড়ি আমাদের জন্য অনেক বেশি সেফ ছিল আর কি। সাংবাদিক ভাইয়েরা তখন আর নিজেরাই তখন মানে আগ্রহ নিয়ে বলতো যে আসো তোমাদেরকে আমাদের গাড়িতে আসো, আমরা তোমাদেরকে এক জায়গায় ড্রপ করে দিই, একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেই। সমন্বয়করা বলেন, আন্দোলনে একক কোনো নেতা ছিল না। জেনজির এই নব্য কৌশলকে বুঝতে ভুল করে হাসিনা সরকার। এখানে হচ্ছে কয়েকটা লেয়ারে কিন্তু নেতৃত্বের ধাপগুলো ছিল। তো যে কাউকেই বা আন্দোলনের শুরুর দিকে 20 জনকেও যদি তুলে নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু আন্দোলনটা থেমে থাকতো না, এই আন্দোলনটা কিন্তু পরিচালিত হতো।
কারফিউ জারি করে আন্দোলনকে দমিয়ে দেয়া গেছে, এক পর্যায়ে এমন ধারণা তৈরি হয় তৎকালীন সরকারের। তবে জেনজির কৌশল সম্পর্কে তখনও বুঝে উঠতে পারেনি তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাগরে নিম্নচাপের প্রভাব পড়েছে উপকূলে। উত্তাল ঢেউয়ে কুয়াকাটা ও টেকনাফে মেরিন ড্রাইভে দেখা দিয়েছে ভাঙন। কক্সবাজার, নোয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে ঢুকেছে জোয়ারের পানি, এতে দুর্ভোগে মানুষ। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, প্রবল বেগে তীরে আছড়ে পড়ছে ঢেউ, আবারও ভাঙছে কুয়াকাটার মেরিন ড্রাইভ। শুক্রবার বিকেলে 0 পয়েন্টের পূর্ব পাশে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ ভেঙে পড়ে। ঢেউয়ের তোড়ে ভেসে যায় শুটকি মার্কেটের দোকানের বিভিন্ন সামগ্রী। কুয়াকাটার উত্তাল সাগরের মাঝেই সৈকতে নামেন পর্যটকরা। প্রবল স্রোতে ঢাকার নবাবগঞ্জের তানভীর ভেসে যান, তাকে উদ্ধার করে জেলেরা। মেরিন ড্রাইভের 2.5 কিলোমিটার এলাকায় ভাঙন ধরেছে কক্সবাজারের টেকনাফে। এছাড়া ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত কুতুবদিয়ার আনিসের ডেল, তাবলোর চর, বায়ুবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের অর্ধশত ঘরবাড়ি সহ রাস্তাঘাট। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। ঝুঁকি প্রবণ এলাকাগুলোতে আমরা যারা অধিবাসী আছেন পাহাড়ে, তাদেরকে সরে আসার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে এবং শেল্টারগুলো রেডি রাখা আছে। প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার নিম্নাঞ্চল। এছাড়া জেলা সদর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। ভোলায় ডুবেছে জেলেবাহী ট্রলার। পটুয়াখালীর বাউফলের বিভিন্ন এলাকাও জলমগ্ন হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে দেখা দেয় ফাটল, পানি ঢুকতে থাকে লোকালয়ে। পরে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা চালান। আমরা 2-3 শতক এখানে আমরা ওই পলর ভিতরে ঢুকতে এক জায়গায় ঢুকই আর এক জায়গাতে পানি ঢুকে, যাতে যদি ব্যবস্থা না নেওয়া হয় তার রাত্রে হয়তো আমরা প্লাবিত হয়ে যাব। উপকূলীয় এলাকায় স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে থাই এবং কম্বোডিয়ান বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছেন। এলাকা ছেড়েছেন লক্ষাধিক মানুষ। শুক্রবার সকাল থেকে কম্বোডিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করে থাই সেনারা। অন্যদিকে রকেট এবং স্বল্প পাল্লার মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে কম্বোডিয়ান সেনারাও। এই অবস্থায় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এবং সংস্থা। কম্বোডিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে থাই সেনাদের মুহুর্মুহু গোলাবর্ষণ। সকাল থেকে সীমান্তের অপর অংশ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে থাই সেনারা। পাশাপাশি কম্বোডিয়ান সেনাদের বিভিন্ন ঘাঁটিতে চলছে ড্রোন হামলাও। অন্যদিকে থাই সেনাদের অবস্থান লক্ষ্য করে BM-21 রকেট ছোড়ে কম্বোডিয়ান বাহিনী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতের পরিধি সময়ের সাথে সাথে আরও বাড়ছে। ব্যাংককের অভিযোগ, হামলায় নোম্যান্সল্যান্ডে মাইন ব্যবহার করছে কম্বোডিয়ান বাহিনী, আর নমপেনের দাবি ক্লাস্টার বোমা ব্যবহার করছে থাই সেনারা। এদিকে পাল্টাপাল্টি হামলার মুখে থাইল্যান্ডের 4 প্রদেশ থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ান সীমান্ত থেকে সরানো হয়েছে প্রায় 20,000 বাসিন্দাকে। 24 জুলাই রাত থেকে কামানের গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়ান বাহিনী। ভোর পর্যন্ত চলতে থাকে এই হামলা। বেসামরিক অবস্থান এবং ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা। আমাদের 8টি স্থানে হামলা করা হয়েছে, যার মধ্যে একাধিক টেম্পলও রয়েছে। F-16 বিমান থেকে বোমা হামলা করা হয়েছে। এ অবস্থায় দুপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আসিয়ান সহ বিভিন্ন সংস্থা এবং দেশ। দুটি দেশই চীনের ঘনিষ্ঠ মিত্র। এর পাশাপাশি তারা আসিয়ানেরও সদস্য। আমরা আশা করছি শিগগিরই দেশ দুটি সংঘাত বন্ধে সম্মত হবে। বিবাদের শুরু গেল 16 জুলাই থেকে। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ান সেনারা। সেই অভিযোগে হামলা করা হয় কম্বোডিয়ায়। এরপর থেকে সংঘর্ষ চলছে দুই দেশের বাহিনীর মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।